হামলার পরে কোন দিকে মোড় নিতে যাচ্ছে এই সংঘাতের গতিপথে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্য আয়োজনে। আচ্ছা, ট্রাম্প তো দোলাচলের মধ্যে, সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন যে হামলা হবে কি হবে না, সরাসরি বলছিলেন না। আজকে তিনি দাবি করে বসলেন এবং সেটা বেশ আওয়াজ করে দাবি করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণেও দাবি করে বসলেন যে ইরানের পারমাণবিক 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। জানতে চাচ্ছিলাম যে এই হামলার দাবি তিনি তো করছেন, কিন্তু আমরা ইরানের পক্ষ থেকে, যদিও সেখানে নেটওয়ার্কের একটা ইস্যু আছে, ইরানের পক্ষ থেকে বা আন্তর্জাতিক গণমাধ্যমে কোথাও কি এই হামলার একেবারে চাক্ষুষ কোনো প্রমাণ দেখতে পেয়েছেন এখনো? শাহিন, প্রথমত যে 3টি পরমাণু স্থাপনায় হামলার কথা বলা হচ্ছে, নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান, এর মধ্যে ট্রাম্পের পোস্টে যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ফোর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 300 ফুট নিচের একটি ফ্যাসিলিটি। সুতরাং সেখানে যদি হামলা হয় এবং হামলাটি সফল হয়ে থাকে, সেটি নিশ্চিত করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ আলামত সংগ্রহ করা দরকার, তার ওইটুকু সময় আসলে আন্তর্জাতিক গণমাধ্যম পায়নি। কিন্তু সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে ইরান আর্মির একটি ফেসবুক পেজ আছে, যেটির অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন থাকলেও সেখানে ওই পরমাণু স্থাপনার বাইরের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের ওই ধরনের কোনো আলামত দেখা যাচ্ছে না। সুতরাং আসলে কি বিস্ফোরণের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এটি আসলে দুই পক্ষ তো দুই পক্ষের মতো দাবি করবে। যদিও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্ট এবং তারপরে ভাষণে তিনি কমপ্লিটলি শব্দটি বলেছেন যে সম্পূর্ণভাবে আসলে মিসাইল ফ্যাসিলিটিসগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এর সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য প্রমাণ তিনি যেমন দেখাননি, তেমন ইরান এটি বলেনি যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইরান স্বীকার করেছে যে তাদের 3টি পরমাণু স্থাপনায় হামলা হয়েছে, কিন্তু ফোর্দে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলেও তেজস্ক্রিয় যে রেডিয়েশনের কথাটি বলা হয়, এই ধরনের কোনো আলামতও তারা পাননি। এবং ইরান আরও জানিয়েছে তাদের স্পিকারের উপদেষ্টার বরাতে যে 3টি পরমাণু স্থাপনায় কী ধরনের হামলা হয়েছে সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে এবং তদন্ত প্রতিবেদনেই হয়তো জানানো হবে যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা যতদূর জানি যে 300 ফিট নিচের ওই ফোর্দো পরমাণু ফ্যাসিলিটিটি যদি আসলে B2 স্পিরিট বিমানের যে বোমাগুলো সেগুলো দিয়েও ইন্টারসেপ্ট করতে হয়, ধ্বংস করতে হয়, প্রসেসটি আসলে একটি বোমা ফেলা নয়, একটি নির্দিষ্ট জায়গায় কয়েক ধাপে বেশ কয়েকটি বোমা ফেললেই ওই 300 ফুট গভীরে গিয়ে বোমাটি আঘাত হানতে পারে। এবং কোনো বিশ্লেষক এটিও বলছেন যে ইরানের পরমাণু স্থাপনা নিষ্ক্রিয় করতে হলে আসলে গ্রাউন্ড লেভেলে কমব্যাক্ট দরকার, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে ফোর্স বা ট্রুপস ডিপ্লয় করতে হবে। সেক্ষেত্রে ক্ষেপণাস্ত্র দিয়ে আসলে স্থাপনাগুলো ধ্বংস করা সম্ভব না। সুতরাং সবশেষ তথ্য আসলে দুপক্ষের কেউ যদি তথ্য প্রমাণ দিয়ে নিশ্চিত করে তখনই বলা সম্ভব। সাফিন, এটি যুদ্ধের একটি রণকৌশল হিসেবেও আসলে তারা নিতে পারে, সেখানে একটি আইওয়াশের ব্যাপারও থাকতে, অনেক কিছুই থাকতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। একটু জানতে চাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো রয়েছে সেখানে ইরান হামলা করার মতো বা পাল্টা হামলা করার মতো সক্ষমতা রাখে কিনা? শাফিন, সক্ষমতা অবশ্যই ইরান রাখে, কারণ এই মুহূর্তে তো আসলে হামলাটি হয় একজন আরেকজনের আকাশ সীমায়, ক্ষেপণাস্ত্র হামলা। সে ক্ষেপণাস্ত্র হামলার জন্য বর্ডার ইনভেড করার প্রয়োজন হয় না। কিন্তু ইরান আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রিটেলিয়েশনটি করবে কিনা এই মুহূর্তে, সেটি আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ ইরানকে এটি চিন্তা করতে হবে যে যুক্তরাষ্ট্র যখনই হামলাটির পরিকল্পনা নেয় তার আগে থেকে, অর্থাৎ গেল 7 দিনে কিন্তু যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্য দূতাবাস থেকে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে সরিয়ে নেওয়া, সৈন্য প্রত্যাহার করা, বিভিন্ন ঘাঁটিতে বিমান মোতায়েন করা, অর্থাৎ প্রিকশনারি যে স্টেপগুলো সেগুলো যুক্তরাষ্ট্র ভালোভাবেই নিয়েছে। এগুলো নেয়ার অর্থ কিন্তু এটি যে যুক্তরাষ্ট্র নিজেও ভালোভাবে জানে যে ইরানে পরমাণু স্থাপনায় হামলা করলে ইরান তো রিটেলিয়েটরি অ্যাকশন একটি নেবেই। সেটির যেন তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার পূর্ব ব্যবস্থা আসলে যুক্তরাষ্ট্র নিয়ে রেখেছে। তবে এটি বলা ভালো, ইরান যে আসলে ওই একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা ফেরত দেবে এরকম নাও হতে পারে। কখনো কখনো তো এক ধরনের যুদ্ধ পরিস্থিতি আমরা দেখি যে টার্গেটেড কিলিং হয়, অথবা কোনো দূতাবাস, কোনো অ্যাম্বাসি, কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, এই সমস্ত জায়গায় হামলা করেও আসলে পাল্টা হামলার জবাব দেওয়া যায়। ইরান কোন কৌশলে পাল্টা হামলা করবে সেটি আসলে বলা যাচ্ছে না, তবে পাল্টা হামলা তো অস্তিত্বের জানান দেওয়ার জন্য ইরানকে করতেই হবে। যেহেতু আসলে আমরা যদি দেখি যে এই যে যুদ্ধটি আজকে 10ম দিনে গড়িয়েছে, 9 দিন পার হয়ে, এবং শেষ দুটি হামলা কিন্তু আসলে ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রই করলো। লাস্ট হামলাটি ইসরায়েল করেছিল, তারপরে যুক্তরাষ্ট্র করলো। 18 দফা ইরান পাল্টা হামলা করার পরে
ইরান কিন্তু আর কোনো নতুন হামলা করেনি, সুতরাং বল ইরানের কোর্টে। সে হয়তো পরবর্তীতে হামলার একটি পরিকল্পনা করবে, তবে হামলাটি আসলে একই ধরনের রিটালিয়েশন হবে কিনা সেটি আসলে সময় বলে দেবে শাফিন। সেখানে আরেকটি নতুন বিষয় আসে, যুক্তরাষ্ট্র যখন জড়িয়ে পড়লো, আপনার প্রতিবেদনেই আমরা দেখছিলাম যে মার্কিন কংগ্রেসের কোনো অনুমতি বা পরামর্শ কিংবা আলোচনা করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে কি নিজ দেশ থেকে ট্রাম্পের এই ধরনের সিদ্ধান্ত এই সময়ে এসে, বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতি, এই সময়ে এসে সেটার কি কোনো প্রতিক্রিয়া তার নিজ ভূমি থেকে আসতে পারে? দেখুন শাফিন, ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তিনি তার বিপক্ষ ডেমোক্রেটদের চেপে ধরেছিলেন কিন্তু এই একটা কথা বলে যে আমেরিকান ট্যাক্স পেয়ারদের ডলায় আপনারা ইউক্রেনে টাকা পাঠান, ইউক্রেনে যুদ্ধাস্ত্র পাঠান। এই যুদ্ধটা তো আসলে আমেরিকার যুদ্ধ না। ওই যে আমেরিকা ফার্স্ট পলিসি, সেই পলিসিতে ট্রাম্প বারবারই তো বলেছেন যে তিনি নিজের দেশের মানুষের স্বার্থে আসলে দেশের ট্যাক্স, দেশের অর্থ এগুলো খরচ করতে চান। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ফিলিস্তিনের অবস্থা বলেন, বা সবশেষ ইরান ইসরায়েল সংঘাত, সবার আগে নিজের উপস্থিতি জানান দেয় এবং নিজে যুদ্ধে জড়িয়েছেন আসলে। সুতরাং নিজে যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই জিনিসটি যখন তিনি রাখতে পারবেন না, তখন তো জনসমর্থনে এক ধরনের ভাটা পড়বে। দ্বিতীয়ত আসলে ডেমোক্রেটরা তো এই সুযোগ নেবে। ডেমোক্রেটরা কিন্তু মানে এরই মধ্যে বলা শুরু করে দিয়েছেন যে ট্রাম্প আসলে যে সিদ্ধান্তটি নিয়েছেন এই সিদ্ধান্তটি তার উপর ব্যাকফায়ার করবে। অর্থাৎ আমেরিকা এমন একটি সিদ্ধান্ত নিল যার কারণে তারা আরও একটি বড় ধরনের সংঘাতে জড়িয়ে যাচ্ছে, এবং বড় ধরনের সংঘাতটি তারা নিজেরাই শুরু করলো, যেটির খেসারত জ্বালানির মাধ্যমে হোক, প্রতিরক্ষা খাতে হোক, জাতীয় নিরাপত্তার খাতে হোক আমেরিকাকে দিতে হবে। সুতরাং ট্রাম্প ওই চাপে কিছুটা পড়েছেন, এটা সত্যি। কিন্তু এদিক থেকে আবার ইসরায়েলের চাপও ছিল ট্রাম্পের উপরে, যে ট্রাম্প আসলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা নিচ্ছে না। আজকে ভূয়সী প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা করলে কূটনৈতিক ওই ব্যালেন্সের জন্য আসলে ট্রাম্পকে ওই ছাড়টুকু দিতে হয়েছে, যে দেশের মানুষের ম্যান্ডেট বা দলীয় বিভাজন বিরোধী দলের থেকেও বেশি তার মনে হয়েছে যে মিত্রশক্তি ইসরায়েলের হয়ে তার হামলাটি করা দরকার, তাই তিনি করেছেন। কিন্তু এরই মধ্যে আসলে ডেমোক্রেট শিবির থেকে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি রিপাবলিকানরা যারা ট্রাম্পপন্থী না কিন্তু রিপাবলিকান দল করেন, তারাও আসলে ট্রাম্পের বিষয়ে একটি দুটি কথা বলেছেন যে সিদ্ধান্তটি নেওয়ার আগে 2-3 বার বিবেচনা করা উচিত ছিল, এরকম কথা এসেছে শাফিন। তবে দাবির মধ্য দিয়ে হলেও আজ আমরা হাসির ফুলঝুরি দেখেছি বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে। সেটি কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটা আসলে সময় বলে দেয়। আপনি বলছিলেন যে বল এখন ইরানের কোর্টে, সেটি দেখার অপেক্ষায় নিশ্চয়ই আপনিও চোখ রাখবেন সেই দিকে। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সতীর্থ কর্মকার। আমরা কথা বলছিলাম ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার এই ঘটনাটি নিয়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।